খবরের শুরুতেই থাকছে শিরোনামগুলো। ভারত পাকিস্তান উত্তেজনার জেরে ভারতীয় স্টেশন ও বন্দরে বাড়তি নিরাপত্তা, সন্ত্রাসবাদী হামলা এড়াতে কড়া নজরদারি। ভারতের প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন বিচারপতি ভূষণ রাম কৃষ্ণ গাভাই। ভারতের বিরুদ্ধে তেলে বেগুনে জ্বলে উঠল বাংলাদেশ। 24 ঘন্টার মধ্যে দেশ ছাড়তে হবে ভারতীয় কর্মকর্তাকে, কড়া নির্দেশ দিল পাকিস্তান। বারাসতে ফের কুরুচিকর মিম, ফের উত্তেজনা, পুলিশের ওপর হামলা, লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস। পাক প্রধানমন্ত্রীর উপদেষ্টার বাড়িতে বোমা বিস্ফোরণ। আবহাওয়া আপডেট, কলকাতা ও বিভিন্ন জেলার তাপমাত্রা, বৃষ্টিপাতের পূর্বাভাস। নবান্নে আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠক। পাকিস্তান থেকে ভারতে ফিরলেন বিএসএফ জওয়ান পূর্ণম কুমার শ। নিয়ন্ত্রণ রেখায় ফের সংঘর্ষ, যুদ্ধবিরতি লঙ্ঘন পাকিস্তানের, প্রত্যাঘাত ভারতের। আসছি বিস্তারিত খবরে। জম্মু ও কাশ্মীর সীমান্তে ফের উত্তেজনা। পাকিস্তান আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করে বিনা প্ররোচনায় গুলি চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। ভারতীয় সেনাবাহিনীও এর যোগ্য জবাব দিয়েছে। সীমান্ত সূত্রে খবর, গতকাল রাত থেকে পুঞ্চ সেক্টরে নিয়ন্ত্রণ রেখার ওপার থেকে ভারী গোলাবর্ষণ শুরু করে পাক সেনা। মর্টার শেল এবং স্বয়ংক্রিয় রাইফেল থেকে একটানা গুলি চালানো হয়। ভারতীয় জওয়ানরা সঙ্গে সঙ্গেই এর পাল্টা জবাব দেয়। দুপক্ষের মধ্যে বেশ কিছুক্ষণ ধরে তীব্র গোলাগুলি চলে। ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে তাদের সেনারা শত্রুদের উপযুক্ত জবাব দিয়েছে এবং পাকিস্তানের বেশ কয়েকটি বাংকার ধ্বংস করা হয়েছে। তবে এই সংঘর্ষে ভারতীয় পক্ষে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। যুদ্ধবিরতি লঙ্ঘনের এই ঘটনা নতুন নয়। গত কয়েক মাস ধরেই নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন এলাকায় প্রায়শই সংঘর্ষের খবর আসছে। ভারত বারবার পাকিস্তানকে যুদ্ধবিরতি মেনে চলার আহ্বান জানিয়েছে, কিন্তু তারপরেও পাকিস্তান নিয়মিতভাবে সীমান্ত এলাকায় উত্তেজনা সৃষ্টি করছে বলে অভিযোগ। এই পরিস্থিতিতে সীমান্ত এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। গোলাগুলির আওয়াজে রাতের ঘুম ভেঙেছে অনেকের। স্থানীয় প্রশাসন জানিয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তারা সতর্ক রয়েছে এবং প্রয়োজন অনুযায়ী স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার প্রস্তুতি রাখা হয়েছে। ভারতের পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা করা হয়েছে। বিদেশ মন্ত্রকের এক মুখপাত্র জানিয়েছেন, পাকিস্তান ইচ্ছাকৃতভাবে সীমান্ত এলাকায় অস্থিরতা বজায় রাখতে চাইছে। তিনি আরও বলেন, ভারত শান্তি চায়, কিন্তু নিজেদের সার্বভৌমত্ব রক্ষা করতে তারা বদ্ধপরিকর। আন্তর্জাতিক মহলেও এই ঘটনা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। বিভিন্ন দেশ উভয় পক্ষকে সংযম দেখানোর এবং আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করার আহ্বান জানিয়েছে। তবে ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্কের বর্তমান পরিস্থিতি বিবেচনায় এই ধরনের আহ্বান কতটা ফলপ্রসূ হবে তা নিয়ে সন্দেহ রয়েছে। উল্লেখ্য, এর আগে বহুবার পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে এবং ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশের চেষ্টা চালিয়েছে। ভারতীয় সেনাবাহিনী সর্বদা তাদের এই ধরনের অপচেষ্টা ব্যর্থ করে দিয়েছে। নিয়ন্ত্রণ রেখায় শান্তি বজায় রাখার জন্য ভারত সরকার সব রকম পদক্ষেপ নিচ্ছে, কিন্তু পাকিস্তানের দিক থেকে সহযোগিতা না এলে পরিস্থিতি স্বাভাবিক রাখা কঠিন। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর পাকিস্তান থেকে ভারতে ফিরে এলেন বিএসএফ জওয়ান পূর্ণম কুমার শ। ভুল করে সীমান্ত পেরিয়ে যাওয়ায় তাকে আটক করেছিল পাক রেঞ্জার্স। আজ ওয়াঘা আটারি সীমান্ত দিয়ে তিনি নিরাপদে দেশে ফেরেন। পূর্ণম কুমারকে স্বাগত জানাতে সীমান্তে উপস্থিত ছিলেন বিএসএফের উচ্চপদস্থ আধিকারিকরা এবং তাঁর পরিবারের সদস্যরা। পূর্ণম কুমার শ, যিনি উত্তরপ্রদেশের বাসিন্দা, গত সপ্তাহে ডিউটির সময় অসাবধানতাবশত ভারত পাকিস্তান সীমান্ত অতিক্রম করে ফেলেন। সঙ্গে সঙ্গেই তাকে আটক করে পাকিস্তান রেঞ্জার্স। এই ঘটনার পর ভারত সরকার পাকিস্তানের সঙ্গে যোগাযোগ করে পূর্ণমের দ্রুত প্রত্যাবর্তনের জন্য অনুরোধ জানায়। কূটনৈতিক স্তরে দীর্ঘ আলোচনার পর অবশেষে পাকিস্তান তাকে ফেরত দিতে রাজি হয়। আজ যখন পূর্ণম ওয়াঘা আটারি সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন, তখন এক আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়। বিএসএফের আধিকারিকরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। দীর্ঘদিন পর ছেলেকে কাছে পেয়ে পূর্ণমের পরিবারের সদস্যরা আনন্দে আত্মহারা হয়ে পড়েন। পূর্ণম কুমারও মাতৃভূমিতে ফিরে আসতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন। তিনি জানান, পাকিস্তানে থাকাকালীন তিনি সুস্থ ছিলেন এবং পাক কর্তৃপক্ষ তার সঙ্গে ভালো ব্যবহার করেছে। বিএসএফের পক্ষ থেকে জানানো হয়েছে, পূর্ণমের ঘটনার তদন্ত করা হবে। ঠিক কী পরিস্থিতিতে তিনি সীমান্ত অতিক্রম করেছিলেন তা জানার চেষ্টা করা হবে।
ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও বিএসএফের পক্ষ থেকে জানানো হয়েছে। পূর্ণমের প্রত্যাবর্তন ভারত ও পাকিস্তানের মধ্যে সুসম্পর্কের একটি উদাহরণ হিসেবে দেখা হচ্ছে। কঠিন পরিস্থিতিতেও আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব, এই ঘটনাই তার প্রমাণ। পূর্ণমের নিরাপদে দেশে ফেরা তার পরিবার এবং বিএসএফের কাছে এক স্বস্তির নিঃশ্বাস এনে দিয়েছে। সীমান্তে উপস্থিত সকলে পূর্ণমের দীর্ঘ ও সুস্থ জীবন কামনা করেছেন। ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান কূটনৈতিক টানাপোড়েনের মধ্যে পাকিস্তান এক কড়া পদক্ষেপ নিয়েছে। ইসলামাবাদস্থ ভারতীয় হাইকমিশনের এক কর্মকর্তাকে আগামী 24 ঘণ্টার মধ্যে পাকিস্তান ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই নির্দেশ জারি করা হয়েছে এবং ভারতীয় হাইকমিশনকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। ঠিক কোনো কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে তা নিয়ে পাকিস্তান সরকারের পক্ষ থেকে স্পষ্ট কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। তবে বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে, সম্প্রতি ভারতে আটক হওয়া কয়েকজন পাকিস্তানি নাগরিকের সঙ্গে ওই ভারতীয় কর্মকর্তার ইরভেদিওলাগার রহস্য কার যোগাযোগের জের ধরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাকিস্তান সরকারের অভিযোগ, ওই কর্মকর্তা তাদের দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার চেষ্টা করছিলেন, যা কূটনৈতিক রীতিনীতির সুস্পষ্ট লঙ্ঘন। এই নির্দেশের পর নয়াদিল্লিও দ্রুত প্রতিক্রিয়া জানিয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই পদক্ষেপের তীব্র নিন্দা করা হয়েছে। এটিকে পাকিস্তানের একটি অযৌক্তিক এবং দুর্ভাগ্যজনক সিদ্ধান্ত বলে অভিহিত করা হয়েছে। ভারত সরকার স্পষ্ট করে জানিয়েছে যে তাদের ওই কর্মকর্তার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত। পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে, কারণ ভারতও এর প্রতিক্রিয়ায় ইসলামাবাদে তাদের হাইকমিশনের কোনো পাকিস্তানি কর্মকর্তাকে একই রকমভাবে বহিষ্কার করার সিদ্ধান্ত নিতে পারে। এর আগে বিভিন্ন সময়ে দুই দেশের মধ্যে এমন পাল্টাপাল্টি পদক্ষেপ দেখা গেছে, যা দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শীতল করে তুলেছে। কূটনৈতিক বিশেষজ্ঞদের মতে এই ধরনের পদক্ষেপ দুটি দেশের মধ্যে আলোচনার পথ আরও কঠিন করে তুলবে। ভারত ও পাকিস্তানের মধ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন অমীমাংসিত বিষয় ঝুলে রয়েছে এবং পারস্পরিক অবিশ্বাসও চরমে। এই পরিস্থিতিতে যে কোনো ছোট ঘটনাও বড় ধরনের কূটনৈতিক সংকটের রূপ নিতে পারে। বর্তমানে আন্তর্জাতিক মহলের চোখ এই ঘটনার ওপর রয়েছে। বিভিন্ন দেশ এবং আন্তর্জাতিক সংস্থা উভয় পক্ষকে সংযম দেখানোর সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছে। তবে পাকিস্তান তাদের অবস্থানে অনড় থাকলে আগামী দিনে দুই দেশের সম্পর্ক কোন দিকে মোড় নেয় তা দেখার জন্য অপেক্ষা করতে হবে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের উপদেষ্টার বাসভবনে ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে আশেপাশের বাড়িগুলোর জানালার কাঁচ ভেঙে গেছে এবং বেশ কিছু বাড়ির দেওয়াল ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিক খবর অনুযায়ী এই বিস্ফোরণে বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। খবর পাওয়া মাত্রই পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ এবং ফরেনসিক বিশেষজ্ঞরা নমুনা সংগ্রহ করছেন। ভারতের বিরুদ্ধে তেলে বেগুনে জ্বলে উঠল বাংলাদেশ। ভারত ও বাংলাদেশের মধ্যে সম্প্রতি কিছু বিষয়ে উত্তেজনা সৃষ্টি হয়েছে, যা ক্রমশ বাড়ছে বলে খবর পাওয়া যাচ্ছে। বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে এই উত্তেজনার মূল কারণগুলো হল সীমান্ত সমস্যা, জলবণ্টন নিয়ে অসন্তোষ এবং কিছু অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়। বাংলাদেশের বেশ কিছু রাজনৈতিক দল এবং সাধারণ মানুষ বিভিন্ন ইস্যুতে ভারতের প্রতি তাদের ক্ষোভ প্রকাশ করছেন। সামাজিক মাধ্যমেও এই নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা দেখা যাচ্ছে। কিছু স্থানে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশও অনুষ্ঠিত হয়েছে, যেখানে ভারতের বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়েছে। সীমান্ত এলাকায় প্রায় অনুপ্রবেশ এবং চোরাচালানের মতো ঘটনা ঘটে, যা দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সংঘাতের সৃষ্টি করে। এছাড়া তিস্তা নদীর জলবণ্টন নিয়ে দীর্ঘদিনের অমীমাংসিত সমস্যাও দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতির একটি বড় কারণ। বাংলাদেশ দীর্ঘদিন ধরে তিস্তার জলের ন্যায্য হিস্সা দাবি করে আসছে, কিন্তু এখনও পর্যন্ত কোনো স্থায়ী সমাধান সূত্র বের হয়নি। অভ্যন্তরীণ রাজনৈতিক প্রেক্ষাপটেও কিছু ঘটনা দুই দেশের সম্পর্কে প্রভাব ফেলছে। বাংলাদেশের আসন্ন নির্বাচন এবং সেখানকার রাজনৈতিক মেরুকরণ ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন মাত্রা যোগ করেছে। কিছু রাজনৈতিক দল ভারতের বিরুদ্ধে জনমত গঠনে সক্রিয় ভূমিকা নিচ্ছে বলে অভিযোগ উঠেছে। তবে দুই দেশের সরকার পর্যায়ে বাতচিত অব্যাহত রয়েছে।
বিভিন্ন স্তরে কূটনৈতিক আলোচনা এবং বৈঠকের মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে। উভয় দেশই বিশ্বাস করে যে বাতচিত আর মাধ্যমেই দীর্ঘদিনের অমীমাংসিত সমস্যাগুলোর সমাধান সম্ভব এবং সুসম্পর্ক বজায় রাখা উভয় দেশের জন্যই জরুরি। বিশেষজ্ঞদের মতে ভারত ও বাংলাদেশের মধ্যেকার এই সাময়িক উত্তেজনা অচিরেই প্রশমিত হবে। দুই দেশের মধ্যে ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে এবং অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রেও উভয়ের মধ্যে গভীর সহযোগিতা বিদ্যমান। আশা করা যায় উভয় দেশই আপসী বোঝাপড়ার মাধ্যমে এই পরিস্থিতি সামলে উঠবে এবং আবারও সুসম্পর্কের পথে অগ্রসর হবে। আজ নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটি গুরুত্বপূর্ণ মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে। এই বৈঠকে রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে। বিশেষ করে রাজ্যের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি, বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প এবং আসন্ন পঞ্চায়েত নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে। সূত্রের খবর, আজকের বৈঠকে রাজ্যের আর্থিক অবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। রাজ্যের রাজস্ব আদায়, বিভিন্ন খাতে ব্যয় এবং ঋণ পরিস্থিতি নিয়ে মন্ত্রীদের মধ্যে বিশদ আলোচনা হতে পারে। এছাড়াও রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে। বিশেষ করে যে প্রকল্পগুলো এখনও অসমাপ্ত রয়েছে সেগুলোর কাজ দ্রুত শেষ করার বিষয়ে আলোচনা হতে পারে। আসন্ন পঞ্চায়েত নির্বাচন নিয়েও আজকের বৈঠকে গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। নির্বাচনের প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা এবং বিভিন্ন রাজনৈতিক কৌশল নিয়ে মন্ত্রীদের মধ্যে আলোচনা হতে পারে। এছাড়াও রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। সাম্প্রতিককালে রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া কিছু ঘটনা নিয়ে মন্ত্রীদের মধ্যে আলোচনা হতে পারে এবং এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হতে পারে। কৃষি, শিল্প এবং স্বাস্থ্য খাতের বিভিন্ন সমস্যা নিয়েও আজকের বৈঠকে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। কৃষকদের বিভিন্ন সমস্যা, শিল্পের বিকাশ এবং স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি নিয়ে মন্ত্রীদের মধ্যে আলোচনা হতে পারে। এছাড়াও রাজ্যের শিক্ষা ব্যবস্থার উন্নতি এবং কর্মসংস্থান সৃষ্টি নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। বৈঠকে রাজ্যের বিভিন্ন প্রশাসনিক বিষয় নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে। বিভিন্ন দফতরের কাজকর্মের পর্যালোচনা করা হবে এবং প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হবে। এছাড়াও রাজ্যের বিভিন্ন প্রশাসনিক পদে রদবদল নিয়েও আলোচনা হতে পারে। বৈঠকের শেষে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে কথা বলতে পারেন এবং বৈঠকের বিভিন্ন সিদ্ধান্ত সম্পর্কে বিস্তারিত তথ্য দিতে পারেন। এই বৈঠকের দিকে রাজ্যের রাজনৈতিক এবং প্রশাসনিক মহলের নজর থাকবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন কলকাতা এবং পার্শ্ববর্তী জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে তাপমাত্রারও উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যেতে পারে। আজ কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে। দিনের বেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা সামান্য কমতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে এবং সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা গরম অনুভূত হতে পারে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলোর মধ্যে যেমন উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং নদিয়াতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। কিছু কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিও হতে পারে। মৎস্যজীবীদের আগামী কয়েকদিন সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলোতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং এবং অন্যান্য পার্বত্য এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে সমতলের জেলাগুলোতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাপমাত্রার ক্ষেত্রে উত্তরবঙ্গে তেমন কোনো বড় পরিবর্তন আশা করা যাচ্ছে না। আবহাওয়াবিদরা জানিয়েছেন, বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরির কারণে এই বৃষ্টিপাতের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এই নিম্নচাপটি ক্রমশ উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে এবং এর প্রভাবে দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন বৃষ্টি চলবে। সাধারণ মানুষকে এই পরিস্থিতিতে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বৃষ্টির সময় রাস্তায় জল জমতে পারে, তাই সাবধানে চলাফেরা করার কথা বলা হয়েছে। বিদ্যুতের খুঁটি এবং তার থেকে দূরে থাকারও পরামর্শ দেওয়া হয়েছে। কৃষকদের জন্য আবহাওয়ার পূর্বাভাস বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ এই বৃষ্টি তাদের ফসলের ওপর প্রভাব ফেলতে পারে। কলকাতা পৌর কর্পোরেশন এবং অন্যান্য জেলা প্রশাসনগুলো সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।
কন্ট্রোল রুম খোলা হয়েছে এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত সাহায্য পাঠানোর জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে। সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার এবং প্রশাসনের নির্দেশাবলী মেনে চলার অনুরোধ জানানো হয়েছে। বারাসতে আবারও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে তৈরি হওয়া কুরুচিকর মিমকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় পুলিশের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠিচার্জ করতে এবং কাঁদানে গ্যাস ছুঁড়তে হয়েছে। জানা গিয়েছে, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মিম ভাইরাল হয়। এই মিম বারাসতের কিছু লোকের নজরে এলে তারা প্রতিবাদ জানাতে শুরু করে। একদল লোক একত্রিত হয়ে অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করে। বিক্ষোভকারীরা স্থানীয় থানায় অভিযোগ দায়ের করতে গেলে পুলিশের সঙ্গে তাদের বচসা বাঁধে। বচসা ক্রমশ হাতাহাতির পর্যায়ে পৌঁছায় এবং বিক্ষোভকারীরা পুলিশের ওপর ইটপাটকেল ছুঁড়তে শুরু করে বলে অভিযোগ। পরিস্থিতি বেগতিক দেখে পুলিশ প্রথমে লাঠিচার্জ করে ভিড় নিয়ন্ত্রণের চেষ্টা করে, কিন্তু তাতেও পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় কাঁদানে গ্যাস ব্যবহার করতে বাধ্য হয় পুলিশ। কাঁদানে গ্যাসের ধোঁয়ায় এলাকা কিছুক্ষণের জন্য রণক্ষেত্রে পরিণত হয়। এই ঘটনায় বেশ কয়েকজন বিক্ষোভকারী ও পুলিশকর্মী আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং মিম তৈরির সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে। স্থানীয় সূত্রে খবর, এর আগেও বারাসতে একই ধরনের ঘটনা ঘটেছিল যখন প্রধানমন্ত্রীর কুরুচিকর মিম সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল। সেই সময়ও এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছিল এবং পুলিশকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কঠোর পদক্ষেপ নিতে হয়েছিল। রাজনৈতিক মহলে এই ঘটনা নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। শাসক দল এই ঘটনার তীব্র নিন্দা করেছে এবং এর পিছনে বিরোধীদের উস্কানি রয়েছে বলে অভিযোগ করেছে। অন্যদিকে বিরোধী দলগুলি পুলিশের লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহারের সমালোচনা করেছে এবং শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের ওপর বল প্রয়োগ করা হয়েছে বলে অভিযোগ তুলেছে। প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে শান্তি বজায় রাখার অনুরোধ জানানো হয়েছে এবং গুজব ছড়ানো থেকে বিরত থাকতে বলা হয়েছে। পুলিশ জানিয়েছে, দোষীদের শনাক্ত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, তবে চাপা উত্তেজনা এখনও বিদ্যমান। সুপ্রিম কোর্টের প্রবীণ বিচারপতি ভূষণ রামকৃষ্ণ গাভাই আজ ভারতের প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করলেন। রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাকে শপথ বাক্য পাঠ করান। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল এবং সুপ্রিম কোর্টের অন্যান্য বিচারপতিগণ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। বিচারপতি গাভাইয়ের এই নিয়োগ ভারতীয় বিচার ব্যবস্থায় এক গুরুত্বপূর্ণ অধ্যায়। তিনি দেশের 50তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন। তার পূর্বসূরি বিচারপতি ধনঞ্জয় ওয়াই চন্দ্রচূড়ের স্থলাভিষিক্ত হলেন তিনি। বিচারপতি গাভাই প্রায় 1 বছর এই পদে আসীন থাকবেন। বিচারপতি গাভাইয়ের দীর্ঘ বিচারক জীবনে একাধিক উল্লেখযোগ্য রায় দেশের আইনি ব্যবস্থাকে সমৃদ্ধ করেছে। তিনি তার স্পষ্ট আইনি দৃষ্টিভঙ্গি এবং নিরপেক্ষ বিচার প্রক্রিয়ার জন্য সুপরিচিত। বিভিন্ন জটিল মামলায় তার দেওয়া রায় আইনি মহলে প্রশংসিত হয়েছে। শপথ গ্রহণ অনুষ্ঠানে বিচারপতি গাভাই বলেন, দেশের সংবিধান এবং আইনের প্রতি আমার পূর্ণ আস্থা রয়েছে। আমি ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য সর্বদা সচেষ্ট থাকব। তিনি আরও বলেন, বিচার ব্যবস্থাকে আরও জনমুখী এবং সহজলভ্য করে তোলাই আমার প্রধান লক্ষ্য। আইনজীবী মহল মনে করছে, বিচারপতি গাভাইয়ের নেতৃত্বে সুপ্রিম কোর্ট নতুন দিশা দেখবে। তার অভিজ্ঞতা এবং প্রজ্ঞা দেশের বিচার ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে। বিভিন্ন মহল থেকে তাকে শুভেচ্ছা জানানো হয়েছে। বিচারপতি গাভাইয়ের কর্মজীবন অত্যন্ত বর্ণময়। তিনি বম্বে হাইকোর্টের বিচারপতি হিসেবে দীর্ঘদিন কর্মরত ছিলেন। পরে 2019 সালে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হন। তার নিয়োগ দেশের বিচার ব্যবস্থায় এক নতুন আশার সঞ্চার করেছে। আগামী দিনে তার নেতৃত্ব দেশের আইনি ব্যবস্থাকে আরও উন্নত করবে বলে মনে করা হচ্ছে। ভারত ও পাকিস্তানের মধ্যে বিদ্যমান উত্তেজনার পরিপ্রেক্ষিতে সন্ত্রাসবাদী হামলার সম্ভাবনা রুখতে ভারতীয় রেলওয়ে স্টেশন এবং বন্দরগুলিতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বিভিন্ন গোয়েন্দা সূত্রের খবর অনুযায়ী ভারত পাকিস্তান সীমান্ত এলাকায় অস্থিরতার সুযোগ নিয়ে দুষ্কৃতীরা দেশের গুরুত্বপূর্ণ স্থানগুলিতে নাশকতা ঘটাতে পারে। এই আশঙ্কার জেরেই রেলওয়ে সুরক্ষা বাহিনী, আরপিএফ এবং বন্দর কর্তৃপক্ষগুলি সতর্কতা জারি করেছে।
দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশনে প্রবেশ এবং বাহির পথে কঠোর নজরদারি চালানো হচ্ছে। সন্দেহভাজন ব্যক্তি এবং তাদের গতিবিধির ওপর তীক্ষ্ণ দৃষ্টি রাখা হচ্ছে। স্টেশনের প্ল্যাটফর্ম, ওয়েটিং রুম এবং অন্যান্য জনবহুল এলাকায় নিয়মিত টহল দিচ্ছে নিরাপত্তা কর্মীরা। যাত্রীদের ব্যাগ ও মালপত্র বিশেষভাবে স্ক্যান করা হচ্ছে। এছাড়াও স্টেশন চত্বরে হঠাৎ তল্লাশি অভিযান চালানো হচ্ছে। অন্যদিকে দেশের প্রধান সমুদ্র বন্দরগুলিতেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বন্দরে আসা প্রতিটি জাহাজ এবং পণ্যবাহী কন্টেনার পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করা হচ্ছে। উপকূলরক্ষী বাহিনী সমুদ্রপথে নজরদারি বাড়িয়েছে, যাতে কোনো রকম অনুপ্রবেশ বা সন্দেহজনক কার্যকলাপ ঘটতে না পারে। বন্দর কর্মীদের পরিচয়পত্র খতিয়ে দেখা হচ্ছে এবং বহিরাগতদের প্রবেশে নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। রেলওয়ে এবং বন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে যাত্রীদের এবং সাধারণ মানুষকে শান্ত থাকার অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি কোনো রকম সন্দেহজনক জিনিস বা ব্যক্তির গতিবিধি নজরে এলে অবিলম্বে নিকটবর্তী নিরাপত্তা কর্মীদের জানানোর কথা বলা হয়েছে। এই কঠিন পরিস্থিতিতে সকলের সহযোগিতা কাম্য, যাতে দেশের নিরাপত্তা বজায় রাখা যায়।